আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা একটু অস্বাভাবিক। বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনাকে ডক্টর ইউনূস এখনো এত ভয় পাচ্ছে কেন? শেখ হাসিনাকে তো আসলে ভয় পাওয়ার কথা নয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার বলা হয়, ইউনূস সরকারের পক্ষ থেকে পালিয়ে যাওয়া বলা হয়, এবং শেখ হাসিনার বা আওয়ামী লীগের বেল নেই এমনটাই তো বলা হয়। এই যে বেল নেই শব্দটা বা বেল নেই কথাটা ব্যবহার করেছেন ইউনূসের স্পোক্সম্যান শফিকুল আলম, নিকৃষ্ট নিন্দিত শফিকুল আলম। যে দলটির বেল নেই, যে শেখ হাসিনার বেল নেই, সেই দলটি নিয়ে কিংবা শেখ হাসিনাকে নিয়ে এখনো পর্যন্ত ভীতি কেন? সার্বিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে ইউনূস সরকার এখনো সত্যিকার অর্থে ভয় পাচ্ছে যে কখন না শেখ হাসিনা উড়ে আসে, কখন না শেখ হাসিনার দল আওয়ামী লীগ আসে। এই যে দেখুন, গত শুক্রবার দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি অডিও বক্তব্য দিয়েছে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা। তো সেই বক্তব্য নিয়েও ইউনূস সরকার একটা বিবৃতি জারি করতে বাধ্য হলো। গতকালকে একটি বিবৃতি জারি করেছে, আপনারা জানেন। রক্তাক্ত গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক অডিও ভাষণে বিস্ময় ও হতাশা প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, দিল্লিতে বসে হাসিনার বক্তব্য বাংলাদেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি। রোববার বিবৃতিটি প্রচার করা হয়। বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উৎখাত এবং আসন্ন নির্বাচন ব্যাহত করার জন্য আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিতে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নয়াদিল্লিতে প্রকাশ্যে যে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের সরকার বিস্মিত এবং হতাশ। শুক্রবার ভারতের নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা। সেভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র বাঁচাও শীর্ষক ওই সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও রেকর্ড শোনানো হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ 5 দফা দাবি তুলে ধরেছে, যার অন্যতম হলো জাতিসংঘকে আমন্ত্রণ করে বিগত বছরের ঘটনাবলীর নিরপেক্ষ তদন্তের যা দাবি, যাতে তাদের ভাষায় খাঁটি সত্যটা জানা যায়। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, মব সন্ত্রাসের সংস্কৃতি, সংখ্যালঘু ও বিরোধী দলীয় নেতাকর্মী আর সাংবাদিকদের উপরে আক্রমণ ইত্যাদি বিষয়ে তুলে ধরা হয় বিশ্বের নজরে আনার জন্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সপ্তাহ 2 বাকি। এই সময়ে ভারত সরকারের কোন রকম বাধা বা বিপত্তি ছাড়াই নয়াদিল্লিতে আওয়ামী লীগ নেতারা ব্যাক টু ব্যাক 2টি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছে। তবে ভিন্ন সাইনবোর্ডে, আওয়ামী লীগের ব্যানারে নয়। এসব প্রসঙ্গ টেনে রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই দেশের মধ্যে থাকা দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বাংলাদেশের সরকার বারবার অনুরোধ করার পরও ভারত শেখ হাসিনাকে স্থানান্তর করেনি, যা বাংলাদেশকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। বরং ভারত তাকে তাদের ভূখণ্ডে বসে বাংলাদেশের বিরুদ্ধে এরকম উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে, ভারতের রাজধানীতে বসে এরকম বিদ্বেষমূলক বক্তব্যের সুযোগ প্রদান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্তরায়, বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ, অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করা তথা প্রতিবেশী সুলভ আচরণ নয়। এর ফলে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আওয়ামী লীগ নেতাদের দেওয়া এরকম উস্কানিমূলক বক্তব্য আবারও প্রমাণ করেছে যে কেন দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন সংঘটিত সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ শেষ যে বাক্যটিতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে যদি নির্বাচন নিয়ে সহিংসতা ঠেকাতে, সহিংসতা তো হচ্ছেই, চলছেই, হবে, ঠেকাতে যদি ব্যর্থ হয় সরকার, সেই দোষটাও আওয়ামী লীগের উপর দেওয়া হবে। কিছু হলে দোষের ক্ষেত্রে তো আওয়ামী লীগ আছেই। গত 1.5 বছর যাবত আমরা দেখছি, আজকে নতুন নয়। এবং ভারতের প্রতি বিস্ময়, ভারত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। সেখান থেকে কে কি বললো না, কে কি বললো না, তাতে তো ভারতের কিছু যায় আসে না। কারণ ভারতকে এই যাবৎ বারবার বাংলাদেশ সরকার বলেছে যে শেখ হাসিনা যেন এইভাবে বক্তব্য না দেয়,
ইউনূস প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একবারই বৈঠকের সুযোগ পেয়েছিলেন। সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যে শেখ হাসিনাকে আপনারা থামান। শেখ হাসিনাকে থামাতে হবে কেন? শেখ হাসিনা তো খারাপ, পচা জিনিস, আপনাদের কাছে পচা জিনিস, তাহলে তাকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন? কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা কি আওয়ামী লীগের বেল নেই? শেখ হাসিনার এই কর্মকাণ্ডের কি কোনো বেল নেই? অবশ্যই আছে। যার কারণে সরকার আসলে দিবানিশি চিন্তায় চিন্তিত যে কখন আওয়ামী লীগ চলে আসে, কখন শেখ হাসিনা চলে আসে। এবং আমার কাছে কখনো কখনো মনে হয় যে সরকার নিজেও এখনো আত্মবিশ্বাসী কিনা যে নির্বাচনটা করে ফেলবে কিনা, করে ফেলতে পারবে কিনা। কারণ আজকে মাত্র 2 সপ্তাহের কিছু বেশি, কয়েকদিন বেশি আছে। এখন পর্যন্ত নির্বাচন যে বাংলাদেশে একটা হচ্ছে, কোনো কিছু পরিলক্ষিত হচ্ছে না। এর প্রধানতম কারণ যে বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে। গতকালকেও বলেছি, আজকেও বলছি যে আওয়ামী লীগ মানে অর্ধেক জনগোষ্ঠী। এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেমন গঠন করা সম্ভব নয়, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেমন করা সম্ভব নয়, এটা নর্মাল না, এটা অ্যাবনর্মাল নির্বাচন। এবং এই নির্বাচনে নির্বাচিত সরকার কোনোভাবে যে দীর্ঘস্থায়ী হবে না, পূর্ণ মেয়াদ পূরণ করতে পারবে না, এতে কোনো সন্দেহ নাই। এবং এই সব জায়গা থেকেই ইউনূস সরকার এখনো পর্যন্ত আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, বলা যায় ভয় পাচ্ছে। এবং বিবৃতি গতকালকে জারি করেছে এবং ভারত সরকারকে হয়তো চিঠি বসে করবে এর মধ্যে যে আপনারা শেখ হাসিনাকে থামান। কিন্তু ভারত সরকার তো থামাবে না, এটাই বাস্তবতা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় নিয়ে ইউনূস সরকারের বিদায় নিতে হবে। এমনকি ভয়ে ভীত হয়ে এই যে ইউনূস সরকারে যারা আছেন, এই সরকারের চলে যাওয়ার পরে সরকারের প্রত্যেকটা সদস্য এই দেশেই থাকবেন কিনা, শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভয় করে এই দেশ ছেড়ে সব পালাতে বাধ্য হবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভয় পাবার যথেষ্ট কারণ আছে বলেই ইউনূস সরকার ভয় পাচ্ছে এবং অ্যাবনর্মাল অ্যাটিটিউড করছে এই মুহূর্তে। এ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা একটু অস্বাভাবিক। বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, বাট একটা আরেকটার সাথে কানেক্টেড। গেল কয়েকদিন আগে কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় ওই মুহূর্তে ছাত্র ছিল না, কিন্তু শক্তিশালী একটা বিস্ফোরণে ছাদমাত সহ একটা বিল্ডিং উঠে গেছে। এখানে খুবই শক্তিশালী বিস্ফোরক ছিল। সামনে নির্বাচন, দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। আর এর মাঝখানেই গেল শনিবার ভারত থেকে 8টি ট্রাক প্রবেশ করেছে বাংলাদেশে লিগেলি। কোন দিক দিয়ে প্রবেশ করলো? ভারতের পেট্রোপোল স্থলবন্দর দিয়ে। আর এই 8টি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। 8টি ট্রাকে আনুমানিক কয় কেজি বা কয় মন হবে আমরা যদি সংখ্যাটা দেখি, 125 মেট্রিক টন। 1 মেট্রিক টন কত কেজিতে? এটা কুইজ রইলো। কারা আমার ভিডিও দেখেন একটু জানাও দরকার, হ্যাঁ, পড়ালেখা করবেন। আর যারা জানেন না কমেন্টে দেখে নিবেন, আমি ভিডিও শেষে বলবো। তো বলা হচ্ছে যে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি থেকে পাথর উত্তোলন এবং খনন কার্যক্রম পরিচালনার জন্য বিস্ফোরক দ্রব্যের এই বিশাল চালানটি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অর্থাৎ দিনাজপুরে যে গ্রানাইটের উত্তোলন করা হয় সেখানে বিস্ফোরণ ঘটাইতে হয়। আপনারা জানেন এটা মাইনিং এর কাজ, স্বর্ণের খনি, গ্রানাইটের খনি, পাথরের খনি, এগুলোতে কিন্তু বিস্ফোরক ঘটায় গড়িয়া এগুলো ভাঙতে হয়, পরে এগুলো বিভিন্ন ধাপে ধাপে আইসা আমরা ব্যবহার্য হিসাবে উপযোগী করে তুলি। এখন চালানটি সরবরাহ করেছে ভারতের সুপার শিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। এখন বিস্ফোরক আমদানির বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি বলছেন, বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি নিয়ম এবং অনুমোদনের আওতায় আনা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করছে। নিরাপত্তার ঘাটতি নেই, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই। আর ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ডট ডট নাম্বার, আমি বললাম না কারণ আমার ভিডিও শুনে অনেকে যাইতে পারে, ডট ডট নাম্বার ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে। আমার কাছে মনে হয় যেটাতে আসলে তো রাষ্ট্রীয়ভাবে আনা হয়েছে, তাহলে সমস্যা কি আছে? আমাদের ওই যে সরকারি পেট্রোলের যে খনি বা বিভিন্ন জায়গা থেকে দেখি মাঝে মাঝে এত হাজার লিটার তেল নাই। কালকে বিএনপির প্রোগ্রাম হয়েছে, পুলিশের নিরাপত্তা ছিল, 58টা মাইক নাই, না 58 কয়েল তার নাই, মাইক নাই। রাষ্ট্রের অনেক জিনিস গাজী মানে অনেক কোম্পানি বিভিন্ন সময় লুট হয়ে যাচ্ছে মবের মাধ্যমে, তো পুলিশ তো থাকে। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, সেখানে মব তৈরি করা হয়েছে, তৌহিদি জনতা মানে মাঝে মাঝে মাজার ভাঙা দিচ্ছে, পুলিশ তো আছেই। এখন অনেক সময় অনেক ঘটনা ঘটতেছে। তো নির্বাচনের আগে দেশের যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এই জিনিসগুলা এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বিপজ্জনক। নির্বাচন শেষ হইতো, এগুলা আনতো 4 দিন পরে মাইনিং করতে কোনো সমস্যা ছিল না। এখন আনছে সমস্যা না, এগুলাকে রাখা বা যে কোম্পানি নিচ্ছে সেইখানে তারা তাদের পার্সোনাল প্রোটেকশন কতটা শক্তিশালী, এগুলা কি এতটা সিকিউর রাখা যাবে যে এখান থেকে 2, 4, 10 কেজি 125 টন, এবার বলি 1 টন মানে 1000 কেজিতে 1 টন, তাহলে আপনি বুঝছেন এখানে কত লক্ষ কেজি বিস্ফোরক মানে ঢুকছে। সেইখান থেকে যদি 2 কেজি 5 কেজি 10 কেজি মাল নিয়ে যায়, এরকম 2, 4, 100টা বিল্ডিং উড়াই দেওয়া যাবে যারা এগুলো নিয়ে কাজ করে। তাহলে আপনি বুঝছেন এটাকে আসলে কতটা স্পর্শকাতর একটা জিনিস। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন দেশে নানান ঘটনা ঘটছে, সরকার সবকিছুতে ব্যালেন্স রাখতে পারতেছে না, তো বাস্তব। তো সেই মুহূর্তে এই জিনিসটারে হেফাজতে রাখা কঠিন। বড় কিছুর পরিকল্পনা তো থাকতে পারে পেছনে, সরকারের ভেতরে তো এরকম এজেন্ট থাকতে পারে যে পুরো দেশের অস্থিতিশীল করতে চায়। আমি তো কোনো কিছু হালকা নেই না, কারণ এখানে তো বহুত দালাল ঘুরে, বিভিন্ন দেশের দালাল আছে সরকারের মধ্যে। আমার মনে হয় যেহেতু নিয়ে আসছে, এটাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়ে দেন। নির্বাচনের আগে কোন রকম মানে রিস্ক লওয়ার সুযোগ নাই ভাই। বহুত উপদেষ্টারা দেশ ছেড়া পালাই যাবে, ঘটনা ঘটাই দিয়া আপনি বিপদে পড়বো। সো এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস, এটা সেনাবাহিনীর হেফাজতে রাখা হোক, এটা আমার পার্সোনাল দাবি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।